নাকি জল আছে, না কারেন্ট আছে, না খেতে পাচ্ছে না, কিছুই পাচ্ছে না। বাইরে রাস্তা শুয়ে আছে, বসে আছে। হাওড়া বেলগাছিয়ায় ভাগাড়ে ধস, কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভাগাড়ের আশেপাশের এলাকা। ফাটল ধরেছে রাস্তা থেকে একাধিক বাড়িতে। কী কারণে এই দুর্ঘটনা তা জানতে গ্রাউন্ড জিরোতে পৌঁছেছিল আমাদের প্রতিনিধি। একদিকে গৃহহারা মানুষদের কান্না, অন্যদিকে ঘটনার দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা প্রশাসনের। শুক্রবার বৃহস্পতিবার রাতের থেকে স্টার্ট হলো, একটু হলো, আমরা বুঝতে পারলাম না। হঠাৎ করে শুক্রবারে পুরো এরকম হয়ে গেল। কিছু তো বলছে, সবাই আসছে, ভিডিও করছে, চলে যাচ্ছে, কোনো কিছু বলছেই না। আমাদের দাদারা সব এখানেই অনেক বছর না, এই প্রথম হয়েছে এরকম। কি অনেক 10-15 বছর আগে এখানে একটা গ্যাস ফেলা ছিল, ওই গ্যাসের জন্য এরকম হচ্ছে। জানবো না, আমরাও তো জানতে পারছি না, এবার সরকারই জানবে কেন এরকম হচ্ছে না। বৃহস্পতিবার দিয়ে পুরো হয়েছে, বৃহস্পতিবার যার কদিন হয়ে গেল, 6 দিন হয়ে গেল। আমরা না জল আছে, না কারেন্ট আছে, না খেতে পাচ্ছি না, কিছুই পাচ্ছি না। বাইরে রাস্তা শুয়ে আছে, বসে আছে। রাত করে নিচে বসে গেছে, ওপরে উঠে গেছে, ফুলে উঠে গেছে গ্যাসে। কী হয়, সব নাম লিখিয়ে গেছে, থানা দিয়েছে, নাম লিখিয়ে গেছে, বলেছে দেবো, তোমাদের ঘর দেবো। দেখো কবে দেয় না দেয়, বলছে 1 মাসও হতে পারে, 2 মাসও হতে পারে, 1 বছরও হয়ে যাবে। ভাড়া থাকি, আমি 30 বছর ভাড়া থাকি। এরকম কোনো দিন হয় না, এই প্রথম হলো। এবার দেখো বলছে সব সরকার তো এসেছে, বলেছে তো কিছু না কিছু করব, দেখো কি ব্যবস্থা করে ওরা। হাওড়ার বেলগাছিয়ায় 24.7 একর জমিতে গত 100 বছর আগে গড়ে উঠেছিল এই বায়োমাইন। মূলত সেখানে 3টি জোন মানে সার্ভে করেছে। সেখানে আমরা যেটা দেখেছি যে ওখানে আসলে 3টে মাউন্ট ছিল, জোন 1, জোন 2, জোন 3, যার মধ্যে মানে ওটা প্রায় 100 বছর ধরে ওয়েস্ট ওটা আর কি অ্যাকসেপ্ট করছে। আর তার জন্য হচ্ছে ধরুন জোন 1-এ যেমন ওটা পুরো এলাকাটা প্রায় 24.7 একর মতো জমি। আর জোন 1-এর ম্যাক্সিমাম হাইট অ্যারাউন্ড 45 মিটার, জোন 2-র হচ্ছে 39 মিটার, আর জোন 3-র হচ্ছে 17 মিটার। তার মধ্যে যেটা হয়েছে, ওরা মানে জোন 1টা অলরেডি বায়োমাইন হয়ে গেছিল, ঠিক আছে। আর জোন 1টা স্টার্ট হয়েছে। এবার যেহেতু ওখানে বায়োমাইনিংটা হয়ে গেছে, ওই জায়গাটা রিক্লেমড হয়ে গেছে, ওরা এখন যেটা মূলত করছে যে মানে প্রেজেন্টলি হাওড়া অ্যারাউন্ড 950 টন মতো ওয়েস্ট যেটা জেনারেট করে, ফ্রেশ ওয়েস্ট, সেটা ওরা জোন হচ্ছে আপনার 2-তে ফেলছিল, যেহেতু জোন 3 পরিষ্কার হয়ে গেছে এবং জোন 1 হচ্ছে আপনার অনগোয়িং, ঠিক আছে। এবং যার জন্য যেটা হয়েছে যে ফ্রেশ ওয়েস্ট অলরেডি ওটা 39 হচ্ছে আপনার মিটারের মতো উঁচু, অ্যারাউন্ড 40 মিটার। জোন 1 45 মিটার উচ্চতা, জোন 2 39 মিটার উচ্চতা, জোন 3 17 মিটার উচ্চতা। তবে হঠাৎ কি কারণে এই ধস? ওর বিয়ারিং ক্যাপাসিটি খুব বেশি না, ম্যাক্সিমাম হয়তো 3 তলা বা 4 তলার মতো লোড ওরা মানে অ্যাকসেপ্ট করতে পারে। সেখানে মানে 39-40 মিটার, মানে আমরা যদি ধরে নিই একটা বিল্ডিং 3 মিটার, তাহলে 3 তলা 4 তলা বিল্ডিং মানে আমরা ম্যাক্সিমাম হচ্ছে 12 মিটার। ইনফ্যাক্ট আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলও বলছে যে 20 মিটারের বেশি হাইট যেন ল্যান্ডফিল না হয়, কিন্তু ওইটার হাইট অলরেডি 40 মিটার হয়েই গেছে, তার উপরে ফ্রেশ ওয়েস্ট পড়ছে। ওটা হচ্ছে মানে ফলে বিয়ারিং ক্যাপাসিটি এক্সিড করে গেছিলো যতদূর আমার মনে হয়। তার ফলে যেটা হয়েছে অ্যাজ এ রেজাল্ট ওই জায়গাটা বসে গেছে। আর একটা জায়গা যদি বসে যায়, আমরা এমনি স্বাভাবিকভাবেই জানি আশপাশ জায়গাগুলো উঁচু হয়ে গেছে, তো সেই কারণে হচ্ছে মানে আপনার আমার মনে হয় ধস হচ্ছে। প্রায় প্রত্যেকটা ল্যান্ডফিলই এখন ডেঞ্জার অবস্থায় আছে। এনজিটি যেহেতু মানে আমাদের অলরেডি ম্যান্ডেট করে দিয়েছে বায়োমাইন করতে হবে, বায়োমাইনিং চলছেও, কিন্তু এটা আমার মনে হয় ফাস্ট করতে হবে। আর সবচেয়ে বড় কথা মানে মোস্টলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট হচ্ছে মোর দ্যান 50% হচ্ছে আপনার অর্গ্যানিক ওয়েস্ট। তো ওটা যদি আমরা বায়োলজিক্যালি ট্রিট করে, যেটা কিনা এনজিটি নট অনলি বায়োমাইনিং বলে ওনারা যেটা বলেছেন ল্যান্ডটা রিক্লেম করতে, ওই ল্যান্ডে যদি আমরা মানে
অলরেডি ফ্রেশ ওয়েস্টের জন্য একটা কম্পোস্ট প্ল্যান্ট বা বায়োলজিক্যাল ট্রিটমেন্ট ইউনিট করে, আর অনলি হচ্ছে আমাদের রুল অনুযায়ী কেবলমাত্র নন ট্রিটেবল পোর্শনটা ল্যান্ডফিলে ফেলি, তাহলে হয়তো এইরকম এগুলোকে অ্যাভয়েড করা যাবে। সেখানকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কয়েক বছর আগে এ ধরনের ছোট ধস দেখা গিয়েছিল ওই অঞ্চলে। তারপরও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সেখানে চলছিল ময়লা ফেলার কাজ, যার জেরে আজ গৃহহারা কয়েকশো মানুষ। কবে মাথার উপর ছাদ ফিরে পাবে সেই অপেক্ষায় দিন গুনছেন তারা। সঙ্গে आतंकेर छाप चोखे मुखे स्पष्ट। ऊपर वाला जानता है, तुम लोग का दिल जानता है। जो हम लोग का कागज रात बात 4 लोग के रात भर मच्छर में लेके हम लोग बैठते हैं। हम लोग का जो खाना पानी मत दीजिए, हम लोग एक छतर छाया कर दीजिए। अब हम लोग का सज्जो नहीं होता, सारा नहीं हो रहा तो बुलडोजर से यहीं पर हम लोग का सब बाल बच्चा को जितना है हम लोग का डाक दीजिए, मार दीजिए, जीते जी हम लोग का मार दीजिए, हम लोग खुशी मर जाएंगे। किंतु अब बस सज्जो नहीं हो रहा है, कष्ट सो अब सज्जो नहीं हो रहा है। नहीं पा रहे हम लोग, क्या करें हम लोग? जाते हैं घर में तो कर जाए, फिर लगता है जो हम लोग को धूप तो नहीं हो गया करे। ঘরটা মানুষের উপরে পড়েনি, ঘরটা পড়েছে মানুষ যখন ধস যখন হচ্ছিল তখন সব বেরিয়ে এসছে। সবাইকে আমরা গিয়ে বার করে দিয়েছি কি যে আপনারা বেরিয়ে যান, নালে গায়ের উপরে এই বাড়িটা পড়ে চাপা পড়ে মরে যাবে। ওই জন্য সব বেঁচে গেছি, মানুষগুলো বেঁচে গেছি, কিন্তু ক্ষয়গ্রস্তি যে হয়েছে সব ঘরগুলো পড়ে গেছে। তার জিনিসপত্র ওর ভিতরে আছে, হাঁড়ি বাসন কাপড় জামা অনেকজনের ভিতরে আছে, তারা বার করতে পারেনি। ওই জিনিসটা এখন আমাদের পাশে যে আসছে, যে কোনো লোক সহযোগ করছে, কেউ চা দিয়ে, কেউ বিস্কিট দিয়ে, কেউ মুড়ি দিয়ে, যে আসছে তার সাহায্য আমরা নিয়ে নিচ্ছি। আমরা এখানে কোনো পার্টি কালারের কাজ করতে যাচ্ছি না। ওনারা আমাদেরকে বলছেন কি সুরেন্দ্রনাথ স্কুলে আপনাদেরকে কিছুদিনের জন্য জায়গা করে দিচ্ছি, কিন্তু আমরা দেখছি কি যে সুরেন্দ্রনাথ স্কুল আছে, স্কুলের মধ্যে তো বাচ্চারা পড়ে, কয়দিন পর্যন্ত আমাদেরকে ওই স্কুলের মধ্যে রাখবে। আছি আমাদের সাহারা দিক, আমরা সাহারার জন্য তৈরি আছি কি আপনারা আমাদেরকে সহযোগ করুন, আমাদেরকে ব্যবস্থা করে দিন। কোনো এই জায়গাটা যেরকম হচ্ছে, এই যে জিনিসটা আজকে একবার আরও হয়েছিল, সে এই দিকে আজকে হয়েছে, 2-4-10 বছর আগে ওই দিকে হয়েছিল, পাইপ বাস্ট হয়ে গেছিলো। আবার বড় নর্দমা নতুন হচ্ছিল, পুরো চাটাল উঠে এরম করে হয়ে গেছে, এখন পর্যন্ত চাটালটা উঠেই যাচ্ছে। তো হতে পারে কি যে আমাদেরকে আবার এখানে যদি জায়গা দেয় আর ঘর করে দেয়, এরম করে আবার ভাঙতেও পারে, আবার ধস নামতে পারে, আবার মেথন গ্যাস বেরোতে পারে। ঘটনাস্থল পরিদর্শনে আসেন প্রাক্তন বাম বিধায়ক জগন্নাথ ভট্টাচার্য। দুর্ঘটনা নিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। পরিকল্পনার অভাব ও দীর্ঘদিন হাওড়া কর্পোরেশনের নির্বাচন না হওয়াকেই দায়ী করেছেন তিনি। এখন চলছে, তা এই অত্যাচারের পরে এত ঝামেলা নিয়ে আমরা অনেক কষ্ট করে ওদের ইলেকট্রিসিটি সমস্ত বিদ্যুৎ আনিয়ে দিয়ে আসি, মানে চেষ্টা করে কর্পোরেশনে গিয়ে, যাই হোক সেসব হলো। তারপরে এই ডাম্পিং গ্রাউন্ড থেকে এখন যেভাবে মানে অবিন্যস্তভাবে যেভাবে কোনো কিছু পরিকল্পনা না করে যেভাবে জিনিসগুলো ঝালা হচ্ছে, তার ফলে আজকে আমাদের এই জায়গায় আজকে এই অসম্ভব পরিণতি সৃষ্টি হয়েছে। এইখান থেকে এইটাকে সরিয়ে নিয়ে কোথায় নিয়ে যাবে? পুরমন্ত্রী তো বলছে যে ওটা নাকি কলকাতায় নিয়ে যাবে, আবার আমাদের ওখানে আরুপাড়ায় ওখানে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করছে। আরুপাড়ায় ডাম্পিং গ্রাউন্ড করে দিলে ওইখানকার লোকেদের অসুবিধা হবে, ওখানে ধস নামবে, এবং এই যে এত মেটেরিয়াল এগুলো নিয়ে কোথাও কী করে যাবে, এই নিয়ে অনেক সমস্যা। কিন্তু এই সমস্যার সমাধান না করে অপরিকল্পিতভাবে এই যে ডাম্পিং গ্রাউন্ড এখানে তৈরি করা হয়েছে, এই যে এখানে সমস্ত যে ময়লা ফেলা হচ্ছে, তার জন্যে এই এলাকায় যে কোনো মুহূর্তে আরও ভয়াবহ অগ্নিকাণ্ড হতে পারে, এবং ভয়াবহ অগ্নিকাণ্ড হলে এই এলাকার সমস্ত মানুষদের এক জীবন বিপন্ন হবে। তা সেই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আজকে এখানে চলে গেছে। সরকারের পক্ষ থেকে এই বিষয়টা নজর দেওয়া হচ্ছে না সেরমভাবে, কর্পোরেশন থেকেও সেরমভাবে এই জায়গায় কোনো গাফিলতি, আমি বলবো যে কর্পোরেশনের সম্পূর্ণ গাফিলতি, তারা সেইভাবে খতিয়ে কোনোদিন দেখেনি। ঘটনার আজ হয়ে গেছে বেশ কয়েকদিন।
প্রতিদিনই কোনো না কোনো রাজনৈতিক নেতা এসে ঘুরে যাচ্ছেন। ফিরহাদ হাকিম থেকে শুভেন্দু অধিকারী দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছেন, কিন্তু আদপেও কতটা কাজ হবে, সাধারণ মানুষ আবার কবে তাদের ঘর খুঁজে পাবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। তারপরে ওনাদের দুদিন থাকবেন মিডিয়া, দুদিন চলবে, তারপরে আউট অফ সাইড আউট অফ মাইন্ড। 2000 বেআইনি বাড়ি আছে, এরা লুট করছে গরিবদের, গরিবদের সঙ্গে লুট করছে। এখানে রোহিঙ্গা থাকে না তাই রিলিফ নেই, এখানে হিন্দু থাকে তাই রিলিফ নেই, এক একটা পাড়ায় নোংরা রোহিঙ্গা থাকলে রিলিফ থাকে। আমরা এই টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না, গ্রামেরও টাকা দিচ্ছে না আর শহরেরও টাকা দিচ্ছে না। তা আমরা এখন নিজেদের ফান্ড দিয়ে এগুলো করছি, এদেরও ঘর করে দেবো, কিন্তু এখানে সয়েলটাই ডিসব্যালেন্স হয়ে রয়েছে, এটা আমাদের অল্টারনেটিভ একটা চিন্তা করতে হবে।